সুধা সদন সহ হাসিনা পরিবারের প্লট ফ্ল্যাট জব্দ, টিউলিপের ফ্ল্যাটের সন্ধান ১২৪ ব্যাংক হিসেবে অবরুদ্ধ। শুধু সংস্কার নয়, সমস্যার সমাধানে দলগুলোর মধ্যে বিতর্ক জরুরি বললেন তারেক রহমান। সংস্কার করে নির্বাচন সম্ভব বললেন নাহিদ। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে জয়, মেয়ে পুতুল এবং বোন রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসেব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। আর শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধা সদন সহ তার পরিবারের নামে থাকা সম্পত্তি জব্দেরও আদেশ দেওয়া হয়। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয় আদালত। সেই সাথে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে গুলশানের শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিভিন্ন তদন্তে উঠে আসে শেখ পরিবারের দুর্নীতির খবর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির তদন্তকালে দুদক জানতে পারে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ এবং টিউলিপ সিদ্দিক সহ অভিযুক্তরা অস্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছে। অভিযুক্তদের বিরুদ্ধে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা জেলা দায়রা জজ আদালত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দেয়। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই ১২৪টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। শেখ হাসিনার বাসভবন সুধা সদন, তার ছেলে জয় ও মেয়ে পুতুলের নামে থাকা ধানমন্ডিতে ১৬ কাঠা জমি, শেখ রেহানার নামে থাকা গাজীপুরের কালিয়াকৈরের প্রায় ১০% জমি এবং সেগুনবাগিচার ফ্ল্যাট সহ তার মেয়ে টিউলিপ ও ছেলে রাদওয়ান সিদ্দিকের নামে থাকা গুলশানের বাড়ি জব্দেরও নির্দেশ দেয় আদালত। বিজ্ঞ আদালত থেকে এই যে সম্পদ ব্যবস্থাপনার জন্য একই সাথে রিসিভার নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে অভিযুক্ত শেখ পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গ্যাস অনুসন্ধানে রাষ্ট্রীয় মালিকানাধীন রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রম ইন্টারন্যাশনাল তাদের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে সহযোগিতা চেয়েছে রাশিয়া। সকালে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে এই অনুরোধ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। ২০২৩ সালে গ্যাসপ্রম ইন্টারন্যাশনাল ভোলায় আরও অনুসন্ধানের জন্য ৫টি নতুন কূপ চিহ্নিত করেছে। প্রধান উপদেষ্টা ভোলায় 5টি কূপ খননের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির জন্য গ্যাসপ্রমকে ধন্যবাদ জানিয়েছেন। বলেন, এ বিষয়ে জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় কাজ করছে। রাষ্ট্রদূত বৈঠকে বাণিজ্য সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেয়া স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রাহিত করেছে সরকার, অর্থাৎ তাকে দেয়া স্বাধীনতা পুরস্কার বহাল করা হয়েছে। ২০০৩ সালে তাকে এই পুরস্কার দেয়া হয়েছিল। অন্যদিকে এবছর 7 বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে আল মাহমুদ, সংস্কৃতিতে নভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ এবং সংস্কৃতিতে আজম খান, শিক্ষা ও সংস্কৃতিতে বদরুদ্দিন ওমর এবং আবরার ফাহাদ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি এমএজি ওসমানের নাম থাকার আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তালিকায় তার নাম রাখা হয়নি, কারণ তিনি ১৯৮৫ সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন। দ্বিতীয়বার কাউকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার নজির নেই।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু রাষ্ট্র কাঠামো সংস্কারই নয়, বাজার নিয়ন্ত্রণ সহ মানুষের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক হওয়া উচিত। বলেছেন, ক্ষমতায় গেলে কিভাবে সমস্যার সমাধান হবে জনগণের সামনে তা তুলে ধরতে হবে দলগুলোকে। ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট NDM এর ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট। এই যদি হয় আমাদের মূল লক্ষ্য, তাহলে গত 16 বছর রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে মঙ্গলবার ইফতারের আয়োজন করে NDM। ইফতারের আগে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, 15 বছর যে অধিকারের জন্য লড়াই করেছে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা, স্বৈরাচারের পলায়নের মধ্য দিয়ে তার আংশিক সফলতা এসেছে। আন্দোলন সংগ্রাম করেছে আমাদের হারিয়ে যাওয়া বা ডাকাতি করে নেওয়া অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, জনগণের সেই অধিকার, সেটাতে আমরা পার্টলি আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছি। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে সবার আগে রাষ্ট্র মেরামতের ভাবনার কথা তুলে ধরেছে বিএনপি, এমনটা উল্লেখ করে তারেক রহমান বলেন, সংস্কারের পাশাপাশি সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যার সমাধানেও নজর দিতে হবে। নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস, সেটি খাবার জিনিস হোক, পোশাক আশাক হোক, যেটাই হোক, মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় বিষয়, সেটি নিয়ে কি পরিমাণ কষ্ট যন্ত্রণায় আছে এদেশের অধিকাংশ মানুষ। আমরা কেন রাজনৈতিক দলগুলো ডিবেট করছি না যে জনগণের রায় আমার পক্ষে আসলে আমি কিভাবে এই ব্যবস্থাটাকে হ্যান্ডেল করব, কিভাবে এই ব্যবস্থাটাকে ডিল করব, আমি কিভাবে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার মূল্য আমি মানুষের সহনশীলতা ক্রয় সীমার ভেতরে রাখবো। এই বিষয়গুলো আমাদের অবশ্যই অ্যাড্রেস করা উচিত জাতির সামনে। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে, কোন দল কিভাবে করবে। তবে মূল ইস্যু থেকে দৃষ্টি যেন দূরে সরে চলে না যায়, সে ব্যাপারেও রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের, কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব, আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। পরে অনুষ্ঠিত দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। ইমরুল হাসান, NTV নিউজ, ঢাকা। সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বিপদ এখনো কাটেনি, বাংলাদেশ বিরোধীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। রাজধানীর একটি হোটেলে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেছেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আওয়ামী লীগের বিরুদ্ধে সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির নেতারা। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ছাত্র, শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামা ইকরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এতে অংশ নেন ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, তরুণদের মধ্য দিয়ে রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটেছে, মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় মন্তব্য করে আওয়ামী লীগের বিচারের বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বাংলাদেশে যারা ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, বাংলাদেশে যারা জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময়কালে নারকীয় নরহত্যা চাপিয়ে দিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকের এই ইফতার মাহফিলে আসা প্রত্যেক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে একমত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করবার অনুরোধ জানাচ্ছি। একই সাথে আইনসভা, গণপরিষদ নির্বাচন সম্ভব মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, বিদেশিদের সুযোগ করে দিতেই দেশ বিরোধীরা ষড়যন্ত্র চালাচ্ছে। যে সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব, এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারবো। ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি। কিছু গোষ্ঠী বাংলাদেশ ও ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে বিশ্বে উপস্থাপনের চেষ্টা করছে, তাই সন্ত্রাস ও উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান। ফ্যাসিবাদদের দ্রুত বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপির নেতারা। জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে 5ই আগস্টই রায় দিয়ে দিয়েছিল। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশে দুর্নীতি এবং দুঃশাসন দূর করতে কাজ করছে তার দল।
সন্ধ্যায় বিশিষ্টজনদের সম্মানে কাফরুল উত্তর থানা জামায়াতে ইসলামের ইফতার এবং দোয়া মাহফিলের আলোচনায় কথা বলেন তিনি। এ সময় জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী এই সংগ্রামে সবাইকে পাশে চায়। দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত না হলে দেশ এগিয়ে যেতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। জামায়াত আমির আরও বলেন, আল্লাহর দেয়া বিধান দিয়ে দেশ পরিচালিত হয়নি বলেই দেশে এত হানাহানি। দেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করতে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আমরা লড়াই করছি দুটি জিনিস বাংলাদেশ থেকে বিদায় দেওয়ার জন্য। একটি হচ্ছে দুর্নীতি, আর একটি হচ্ছে দুঃশাসন। এই দুইটা যদি আমরা বিদায় করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ কোরআনের আলোকের বাংলাদেশ এদেশের 18 কোটি মানুষের জন্য আল্লাহর নিয়ামত হিসাবে তাদের হাতে ধরা দেবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বৈরাচারের দোসরদের সহযোগিতা এবং অবৈধ অর্থের দাপটে একটি দল দেশের গণতন্ত্র বিপন্ন করার পায়তারা করছে। তাদের এমন কার্যক্রম জাতির সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি হোটেলে সাংবাদিকদের সম্মানে আমরা বিএনপি পরিবার আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, সাংবাদিকরা নিজেদের জীবন বিপন্ন করে সত্য ঘটনা তুলে ধরার জন্যই বাংলাদেশ আজ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ সামনের দিকে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন মির্জা আব্বাস। এ সময় জুলাই আন্দোলনে সাংবাদিকদের অবদানের কথা মনে করিয়ে দেন বিএনপির এই নেতা। একটি বিশেষ দল সম্পর্কে আপনার কোনো সাংবাদিক, কোনো সংবাদপত্র আপনার কিছুই লিখছেন না। পর্দার অন্তরালে অনেক কিছুই ঘটছে, আপনারা কিন্তু লিখছেন না। কোন ব্যবসায়ী হেলিকপ্টারে কে বেড়াতে যায়, কোন ব্যবসায়ী কাকে কত টাকা দেয়, কোন ব্যবসায়ীকে আজকে আমাদের অনেক রাজনৈতিক দল পৃষ্ঠপোষকতা দিয়ে বাঁচিয়ে রেখেছে। জুলাই আগস্ট ছাড়াও হত্যার ঘটনায় জড়িত এমন অনেক ব্যবসায়ী মহল জড়িত আছে, যাদের বিরুদ্ধে আপনারা কিছু লিখছেন না। আগামী নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য জনগণের মালিকানা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রাম ক্লাবে, চট্টগ্রাম প্রেস ক্লাব এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগদানকালে তিনি একথা বলেন। দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আমির খসরু বলেন, মানুষের সাংবিধানিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ নির্বাচন। যাদের জনসমর্থন নেই তারা বিভিন্নভাবে গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্পিকার কর্তৃক রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানো কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আজ বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। বিবাদীদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন গীতিকবি ও সংবিধান বিশ্লেষক শহীদুল্লাহ ফরায়েজি। রিটকারীর আইনজীবী বলেন, বাংলাদেশের প্রথম সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর বিধান ছিল। পরবর্তী সময়ে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান সংযুক্ত করা হয়। এবছর ঈদ উল ফিতরে বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা ও সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত খাদ্য পণ্যের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। এর আগে 2024 সালে সর্বনিম্ন ফিতরা ছিল 115 টাকা এবং সর্বোচ্চ 2970 টাকা। মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিশমিশ, পনির ও জবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন। এসব পণ্যের বাজার মূল্য হিসেব করে সর্বোচ্চ সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর।
পাচার হওয়া কয়েকশো কোটি ডলার বছরের মধ্যে ফেরত আনা সম্ভব এবং এজন্য বিভিন্ন দেশের সাথে চুক্তি সহ বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর বাংলাদেশের এলডিসি হতে উত্তরণের দিনক্ষণ নির্ধারিত হলেও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করার বিষয় যাচাই বাছাই করতে কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। দুপুরে সচিবালয়ে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকার শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছিল। সেই কমিটির তথ্য অনুযায়ী 2009 থেকে গেল বছরের 5 আগস্ট পর্যন্ত $234 বিলিয়ন বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে, যার মধ্যে $17 বিলিয়ন পাচার হয় ব্যাংকিং ব্যবস্থা থেকে। টাকা ফিরিয়ে আনতে গত বছরের সেপ্টেম্বরে 11 সদস্যের একটি টাস্কফোর্সও গঠন করা হয়। এখন বিশেষ আইন করার কথাও ভাবছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টার কাছে এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা। প্রশ্ন ছিল, এ বছরের মধ্যে পাচার হওয়া অর্থের কিছুটা ফেরত আসবে কিনা। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন আসুক। এই জন্য আইনের কিছুটা সংগ্রহ, আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশ সাথে এগুলো করবো। এটা আর কিছুটা সম্ভব এবং অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়দের 12 জন 11 জন দিয়েছি, তাদেরকে যদি না আনি আরো 200 কোটি টাকার বেশি অনেক আইডেন্টিফাই করা হয়েছে, সব মিলে হয়তো আমরা আনতে পারবো। আর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ার পরদিন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে আসেন ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সাংবাদিকদের সাথে আলাপকালে জানান 2026 সালের 24 নভেম্বর বাংলাদেশের এলডিসি হতে উত্তরণের তারিখ নির্ধারিত হলেও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করতে পারে সরকার। যাচাই বাছাই করতে গঠিত হয়েছে কমিটিও। আমরা অলরেডি শুরু করি, তবে আমরা সেটা দেখেছি কি আমরা এটা সম্ভব, আমরা তাহলে চাইবো না। আমরা তো এখন আমরা সবকিছু তো পুনর্মূল্যায়ন করছি। আমরা সিদ্ধান্ত এখন আসিনি। আমরা সেই সিদ্ধান্ত আসার জন্য আমি কিছুক্ষণ আগে বলেছি, এই 19 সদস্য যে আছে একটা কমিটি হয়েছে, আমরা ওগুলো নিয়ে কাজ করছি। আমরা সহসা আপনারা জানতে পারবেন। দেশের অর্থনীতি বর্তমানে চ্যালেঞ্জের মধ্যে আছে স্বীকার করে নিজের অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ডক্টর আনিসুজ্জামান। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। গেল প্রায় এক দশকে অনেকটাই স্বস্তিদায়ক এবারে রমজানের বাজার। বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল। গেল বছরের অর্ধেকেরও কম দামে বিক্রি হচ্ছে গাজর, টমেটো, কাঁচামরিচ এবং পেঁয়াজ। আর রমজান শুরুর পর কমেছে ছোলা, চিনি, বেগুনের দাম। বিশ্লেষকরা বলছেন পণ্যের সরবরাহ বৃদ্ধি, সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধ এবং চাঁদাবাজি কমে আসাই মূল কারণ। সেলিম মালিকের রিপোর্ট। গত বছরের রমজানের এই সময়ে প্রতি কেজি টমেটো ও গাজর বিক্রি হয়েছে 100 থেকে 110 টাকা কেজি দরে, আর এইবার বিক্রি হচ্ছে মাত্র 25 থেকে 30 টাকায়। গেলবারে 220 টাকার বেগুন এবার বিক্রি হচ্ছে 120 টাকায়। 4 ভাগের 1 ভাগ দামে বিক্রি হচ্ছে মরিচ। গেছে 6-7 বছরও মানে এবারকার মতন সবজির দাম কোনো বছরে মানে এবার আর হয় না। গত বছর মরিচের দাম ছিল 200 টাকা কেজি, আর এই বছর এখন মরিচের দাম 60 টাকা 40 টাকা। সাধ্যের মধ্যে আছে, কিন্তু তাও আরেকটু যদি সরকার দেখে যে একটু কমানো যায়। নতুন করে দাম তো বাড়েনি, বরং রমজান শুরুর পর কমেছে ছোলা, চিনি ও পেঁয়াজের দর। গত বছর রমজানের থেকে এবার পেঁয়াজ আপনার প্রায় 3 গুণ কম, 30 থেকে 40। আবার ওই বাইরের পেঁয়াজগুলো 20 টাকা কেজি বিক্রি হচ্ছে। ছোলা বুট ছিল আপনার গেছে রমজানে 115-20 টাকা, এই রমজানে 100 থেকে 105 টাকা। স্থিতিশীল বাজার থাকুক, এটাই আমরা চাই। এবার রমজানের এমন বাজার ব্যবস্থাপনার পেছনে কারণ কি জানালেন বাজার বিশ্লেষকরা। সরবরাহ ভালো এবং একই সঙ্গে যেহেতু সিন্ডিকেটের অত দৌরাত্ম্য নেই, এই কারণেই আসলে বাজারটা কিছুটা স্বস্তিদায়ক। রোজাকে উপলক্ষ করে পণ্য সরবরাহ আমদানি 35% বেড়েছে। মুদ্রা সংকোচন নীতির কারণে মানুষের পারচেজিং পাওয়ার কমে গেছে, মার্কেটে টাকার সার্কুলেশন কম। রাজধানীতে রমজানের বাজার বেশ স্বস্তিদায়ক হলেও কৃষককে পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে। বগুড়া ও টাঙ্গাইলের চাষিরা জানান এবার খুব বেশি লাভ না হলেও ক্ষতি হয়নি। যেটুকু দাম পাচ্ছি আরো বেশি পাওয়া গেল না, তারপরেও আল্লাহর রহমতে আমাদের কিছু থাকবে, লাভবান হব। এক বস্তা লেবু 110 কেজি 10,000 টাকা বিক্রি হইতেছে, এখন 11,000 টাকা বিক্রি হইতেছে। বাজার বিশ্লেষকরা বলছেন পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষক ও ভোক্তার মাঝে দূরত্ব কমাতে হবে। কৃষক এবং কনজিউমারের মাঝখানে যে দূরত্ব আছে এটাকে কমিয়ে এনে, যে স্টেপগুলো আছে সেগুলোকে কমিয়ে এনে কাছাকাছি যদি করা যায়, তাহলে বিক্রয় মূল্যের সঠিক অংশ
যে অংশ পাওয়ার যোগ্য কৃষক সেটুকু কৃষক পাবে। বড় যে সমস্ত সিটি আছে সেই শহরগুলোর এন্ট্রি পয়েন্ট এবং মাঝামাঝি জায়গাগুলোতে এই কৃষকদের বাজারের এটা যে ধারণা সেটাকে চালু করতে হবে। ঢাকা শহরে কিন্তু আছে, কিন্তু আমরা এটার কোনো খবর জানি না। রমজানের পাশাপাশি সারা বছরের জন্য একটি টেকসই বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে বীজ ও সারে ভর্তুকি এবং বাজার মনিটরিং জোরদার রাখার তাগিদ বাজার বিশ্লেষকদের। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। নসিমন লেগুনার মতো দুর্ঘটনাপ্রবণ যানবাহন ব্যবহারে নিরুৎসাহিত করতে বিকল্প যান মাইক্রোবাস আমদানিতে কর হ্রাস করে 58.6% নির্ধারণের প্রস্তাব করেছে রিকন্ডিশনিং গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিটা। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে এনবিআর ভবনে সংস্থাটির সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এমন প্রস্তাব দেয় বারভিটা। এ সময় বিক্রি করা ফ্ল্যাটের নিবন্ধন ফি প্রায় অর্ধেকে নামিয়ে আনার আহ্বান জানায় ভবন নির্মাতাদের সংগঠন রিহ্যাব। আর দেশীয় টাইলসের উৎপাদন পর্যায়ে বিদ্যমান 15% সম্পূরক শুল্ক এবং স্যানিটারি পণ্য উৎপাদন পর্যায়ে 10% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানায় সেরামিক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিসিএমইএ। আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সব ধরনের সহযোগিতা করবে এনবিআর। আমরা কিন্তু নতুন গাড়ি যে ম্যানুফ্যাকচারিংয়ের প্রোগ্রাম আমরা এটা সমর্থন করি, কিন্তু একটা গ্রুপ ম্যানুফ্যাকচারিংয়ের নামে স্যার এটাকে ইন্টারন্যাশনাল বলে স্ক্রু ড্রাইভার ইন্ডাস্ট্রি করে এই রেভিনিউ সুবিধা নেওয়ার জন্য মূলত কাজ করে। এটা অনেক দেশে হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। আমাদের মূল কাজ হচ্ছে বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করা। যত জায়গায় আপনাদের জটিলতা আছে, সমস্যা আছে, এগুলো আমরা সমাধান করব। সমস্যাটা হয় তখনই যখন আপনাদের মধ্যেই কম্পিটিং গ্রুপ দুইজন দুই রকম চায়, তখন আমাদের জন্য ডিসিশন নেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। তখন আমরা একসাথে বসে বুঝে যেটা দেশের জন্য ভালো সেটা করি। বিমা কোম্পানিগুলোকে সেবার নামে আর জনগণের টাকা তছরূপ করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বিআইএ এর সভাপতি সাইদ আহমেদ। এ সময় নিজে দুর্নীতি না করা এবং অন্যকে দুর্নীতি করতে দেয়া হবে না বলে অঙ্গীকার করেন তিনি। বলেন, বিমা খাতে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। সকালে পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত সিএমজেএফ টকে তিনি এসব কথা বলেন। জানিয়েছেন, কয়েকটি সংস্থার জন্য পুরো খাত প্রশ্নের মুখে পড়বে, এটি হতে পারে না। এ সময় এই খাতের উন্নয়নে সরকারের ভূমিকা বেশি জানিয়ে তিনি বলেন, বিমার নীতি নির্ধারণের দায়িত্ব সরকারের, তাই সরকার যদি বাধ্যবাধকতামূলক বিমা করে দেয় তাহলে খাতটির বিকাশ ঘটবে এবং জিডিপিতে অবদান বাড়বে। সিনেমিনি খেলবেন আর অ্যাসোসিয়েশন কোনো কাজ করবে না, এটা হতে পারবে না। আমরা এটা ঘৃণা প্রকাশ করছি এবং আমরা আমাদের অ্যাসোসিয়েশন অবশ্যই জনগণের পাশে নিয়ে তাদের ন্যায্য দাবিগুলি আমরা ওই যাদের যেই প্রতিষ্ঠানকে নিয়ে কথা আছে তাদের সাথে এটা নিয়ে আমরা কথা বলবো এবং উদ্ধার করবো। সুধা সদন সহ হাসিনা পরিবারের প্লট ফ্ল্যাট জব্দ, টিউলিপের ফ্ল্যাটের সন্ধান 124 ব্যাংক হিসেব অবরুদ্ধ। শুধু সংস্কার নয়, সমস্যার সমাধানে দলগুলোর মধ্যে বিতর্ক জরুরি বললেন তারেক রহমান। সংস্কার করে নির্বাচন সম্ভব বললেন নাহিদ। এ ছিল এনটিভি রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।